ড্রামার শুরুতে আমরা দুজন বক্সারকে দেখি। একজনের নাম গানহু, অন্যজনের নাম ইউজিন। ইউজিন হলো খুব অভিজ্ঞতাপূর্ণ সিনিয়র বক্সার, কিন্তু গানহুর বাম হাতের হুক ইউজিনের জন্য কাল হয়ে দাঁড়ায়। গানহু একদম সহজে তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। আসলে গানহু খুব হার্ডওয়ার্কিং আর ডিলিজেন্ট একজন বক্সার, যে কারণে সে তার প্রতিটা লড়াই জেতে। ম্যাচ শেষ হওয়ার পরে গানহু বাড়ি ফেরার জন্য বাস স্টপে অপেক্ষা করছিল। তখনই সেখানে একজন মাতাল লোককে দেখতে পাই। বাস আসার পরে সেই মাতাল লোকটা বাসে ওঠার চেষ্টা করছিল, কিন্তু ড্রাইভার তাকে মাস্ক পরতে বলে, কারণ এই সময়টা কোভিড ভাইরাস প্যান্ডেমিকের সময় ছিল। হ্যাঁ বন্ধুরা, এটা সেই সময় যেখানে 3 বছর স্টুডেন্টরা না পড়েই পাস করে গিয়েছিল। কিন্তু মাতাল লোকটা তো নাছোড়বান্দা ছিল, সে কোনো রকম রাজি না হয়ে ড্রাইভারের সঙ্গে ঝামেলা করতে শুরু করে দেয়। গানহু পাশেই দাঁড়িয়ে ছিল। সে তখন মাতাল লোকটাকে বাস থেকে শান্তভাবে বের করে নিয়ে আসে আর তাকে হেঁটে বাড়ি যাওয়ার পরামর্শ দেয়। মাতাল লোকটা তো ওকে মারার জন্য কয়েকবার চেষ্টা করে, কিন্তু সে তার প্রতি কোনো রকম কড়া প্রতিক্রিয়া দেখায় না। সে শুধু তার উপরে আসা আঘাতগুলো এড়িয়ে যায় আর তাকে সম্মান জানিয়ে বাড়ি চলে যেতে বলে। বাসের সব যাত্রীরা তার এই কাজটাকে খুব পছন্দ করে তাকে প্রশংসা করে। এটা থেকে প্রমাণ হয় যে গানহু একজন ভালো মানুষ, যে অন্য কেউ সম্মান করতে জানে। সে যখন বাড়ি পৌঁছায় দেখে তার মা ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। তার মা দোকানের ভাড়া শোধ করার জন্য আরও কিছু সময় চাইছিল তার কাছে। এখানে আমরা এটাও বুঝতে পারি যে এদের পরিবারটা কতটা গরিব। তার মাকে সাহায্য করার জন্য তাকে কিছু একটা করতেই হবে, তাই সে আবার একটা বক্সিং প্রতিযোগিতায় অংশ নেয়। এবারও সে খুব সহজেই ফাইনাল পর্যন্ত পৌঁছিয়ে যায়। কোভিডের কারণে তার মা এই ম্যাচটা মোবাইল ফোনে দেখছিল। ফাইনালে গানহুর প্রতিপক্ষ আবার সেই ইউজিন ছিল। সে তার আগের বক্সিং অভিজ্ঞতার জন্য খুব গর্বিত ছিল। সে ভাবছিল যে সহজেই গানহুকে হারিয়ে দিতে পারবে, কিন্তু তার কোচ তাকে গানহুর বাম হাতের হুকের থেকে একটু সাবধান থাকতে বলে। তবুও ইউজিন তার কোচের পরামর্শই পাত্তা দেয় না। বলে সে বক্সিং প্রতিযোগিতায় ম্যারিন চ্যাম্পিয়ন, তাই তাকে কেউ হারাতে পারবে না। সে তার অহংকার নিয়ে রিংয়ে আসে আর মনে মনে ভাবে যে গানহু যখন তাকে বাম হাত দিয়ে আঘাত করবে তখন সে সেটাকে হাত দিয়ে ঠেকিয়ে দেবে, আর সেই সুযোগ নিয়ে সে বাম হাত দিয়ে গানহুর মাথায় মারবে। কিন্তু বাস্তবে এমনটা কিছুই হলো না। তার ভাবনা ভাবনায় রয়ে গেল আর গানহুর একটা পাঞ্চে সে রিংয়ের ভিতরে নকআউট হয়ে যায়। এইভাবে গানহু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে যায়। পরে ইউজিন তার কোচ, যিনি তার বাবাও ছিল, তার সাথে বসে কথা বলছিল। ইউজিন তাকে একসাথে খাওয়ার জন্য বলে, কিন্তু তার বাবা রাজি হয় না, কারণ কোভিড-19-এর জন্য বেশিরভাগ রেস্টুরেন্টের ডাইনিং হলই বন্ধ ছিল। বাবা তাকে কিছু টাকা দিয়ে খাবার অর্ডার করে তার রুমেই বসে খেতে বলে। ইউজিন যখন বক্সিং রিং থেকে বাইরে আসে তখন দেখতে পায় যে গানহু তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে গানহু উঠে দাঁড়ালো। সে তাকে একসাথে খাবার খাওয়ার জন্য প্রস্তাব দেয়। প্রথমে সে রাজি ছিল না। সে ভাবছিল যে গানহু হয়তো তার সঙ্গে মজাক করছে, কিন্তু যখন সে দেখলো যে গানহুর উদ্দেশ্য একদম খাঁটি, তখন সে রাজি হয়ে যায়। ইউজিন তখন তাকে জিজ্ঞাসা করলো যে বাম হাতের হুক তার এত শক্তিশালী কি করে, তাহলে সে কি নেটা? গানহু উত্তর দিল যে না, সে আসলে ডান হাত দিয়ে খেলা প্লেয়ার, কিন্তু সে বাম হাতটাও খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। ইউজিন তো পুরোপুরি মুগ্ধ হয়ে যায়। সে তার বাম হাতের একটা মাত্র আঘাতে রিংয়ে নকআউট হয়ে গিয়েছিল। এই কারণে সে রেস্টুরেন্টে নিজে থেকে তাকে ট্রিট দেওয়ার প্রস্তাব দেয়। রেস্টুরেন্টে গানহু জানায় যে তার মাকে সাহায্য করার জন্য পার্ট টাইম হিসেবে সে বক্সিং করে। তার বয়স ইউজিনের থেকেও 2 বছর কম। সে আরও কিছু পার্ট টাইম কাজ করে, যেমন একটা বারবিকিউ রেস্টুরেন্টে। এই কারণে তারা এখন বসে যে বারবিকিউটা খাচ্ছে সেটা স্বাদ এত ভালো হয়েছে। এখানে ইউজিন বুঝতে পারে গানহু প্রায় সব দিক থেকেই তার থেকে এগিয়ে রয়েছে। তখন সে নিজেরও কিছুটা ভালো দিক নিয়ে একটু গর্ব দেখানোর চেষ্টা করে, যেমন তার মেরিন এক্সপিরিয়েন্স। কিন্তু দেখা গেল যে গানহু একজন মেরিনের সদস্য আর তার র্যাঙ্ক ইউজিনের থেকেও ওপরে। এটা বন্ধুরা সাধারণত একটা সেনাবাহিনীর মতো, যারা সমুদ্রেই কাজ করে। এটা শুনে ইউজিনের ভিতরের মেরিন স্পিরিটটা জেগে গেল। সে সাথে সাথে উঠে দাঁড়ায় আর তার সিনিয়রকে স্যালুট করে। এখানে সে পুরোপুরি গানহুর প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে গেল আর তাদের মধ্যে একটা শক্তিশালী বন্ধুত্বের বাঁধন তৈরি হতে দেখা গেল। অন্যদিকে আমরা দেখি গানহুর মা, যিনি টাকা ধার দেওয়া লোকদের কাছে অনুরোধ করছে যে তাকে যেন আরও কিছু সময় দেওয়া হয় ঋণ শোধ করার জন্য। ঠিক তখনই গানহু সেখানে হাজির হয়। মা তার ছেলের জন্য খুব গর্বিত। তিনি কিছুক্ষণ আগেই তার ম্যাচটা মোবাইলে দেখেছে। গানহু তখন ম্যাচ থেকে জেতা পুরস্কারের টাকাটা তার মায়ের হাতে তুলে দেয়, যাতে তিনি তার ঋণটা শোধ করতে পারে। মা প্রথমে টাকাটা নিতে চাইছিল না, কিন্তু সে যখন জোরাজুরি করে তখন তিনি টাকাটা নিয়ে নেয়। এখানে মা ছেলের সম্পর্কটা কতটা ভালো আমরা সেটাও বুঝতে পারি। এরপর তারা দুজনেই ক্যাফেটা বন্ধ করে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় গানহু একটা সন্দেহজনক গাড়ি দেখতে পায়, কিন্তু সেটাকে সে অতটা গুরুত্ব দেয় না। আসলে গাড়িতে যে লোকটা ছিল তার নাম ছিল মিস্টার কিম মিয়ংগিল। নাম নাকি আমার বাড়ির অ্যাড্রেস বুঝলাম না। যাই হোক, সে গানহুয়ের মায়ের ক্যাফের কাছাকাছি একটা ক্যাসিনো বা একটা ক্লাব তৈরি করার পরিকল্পনা করছে। সে একজন মহা সুদখোর, যে লোকদেরকে ঋণ দেয় আর তারপরে এত বেশি সুদ বাড়াতে থাকে যে গরিব লোকেরা তাদের সর্বস্ব হারাতে বাধ্য হয়। এখানে সে একজনকে ঠিক করলো, যাতে সে একই পদ্ধতিতে এই এলাকার লোকদেরকে ঠকিয়ে সেখানে তার ক্যাসিনো বা ক্লাব তৈরি করার জন্য জায়গা তৈরি করতে পারে। পরের দিন আমরা দেখি মিয়ংগিল একটা নতুন পরিকল্পনা চালু করেছে, যেটা নাকি ব্যাংকের চেয়েও কম সুদে লোকেদের ঋণ শোধ করে দেবে। তবে এর একটা শর্ত ছিল, যাদের ঋণ সে শোধ করে দেবে তাদেরকে 24 ঘন্টার মধ্যেই সুদের হার কমানোর বিনিময়ে একটা এক্সটেনশন ফি দিতে হবে। মানে বন্ধুরা, একটা মূল্য ধরে দিতে হবে। তারা এমন একটা পরিকল্পনা তৈরি করেছিল যাতে মানুষরা সহজেই ফেসে যাবে। কিমের এজেন্টরা সেই এলাকার জমিদারদের কাছে গিয়ে 5% সুদে ঋণের প্রস্তাব দিতে শুরু করে, যেখানে ব্যাংক সাধারণত 7% সুদে ঋণ দিচ্ছিল। যেটা শোনার পরে এই এলাকার লোকেরা এটাকে খুব লাভন্বয় মনে করে। তাদের মধ্যে অনেকেই নিজেদের জমি জায়গা রেখে চুক্তিতে সই করে দেয়। এই এজেন্টদের মধ্যে একজন গানহুর মায়ের কাছে গিয়ে পৌঁছয় কম সুদের লোভ দেখানোর জন্য। ফলে তিনিও এই ফাঁদে পা দেন আর চুক্তিতে সই করে দেন। অন্যদিকে সারা দেশ জুড়ে কোভিড ছড়িয়ে পড়ছিল। চারিদিকে মানুষদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছিল। নিজেদের সংসার চালানোর জন্য মানুষদের বাধ্য হয়ে ঋণ নিতে হচ্ছিল।
এই পরিস্থিতিতে ইনভেস্টার খুঁজতে কিম মিয়ং এর লোক লিল গ্রুপের চেয়ারম্যান হাং এর সঙ্গে দেখা করতে আসে, যাতে তাকেও মিয়ং এর এই লোক ঠকানো পরিকল্পনায় ইনভেস্ট করার জন্য রাজি করানো যায়। এছাড়া শহরের মেয়রও কিমের লোক ঠকানোর এই পরিকল্পনায় তার সাথেই ছিল। চেয়ারম্যান হাং টাকা দিতে রাজি হচ্ছিল না, কারণ তিনি এর আগেও টাকা দিয়েছেন যা তিনি এখনো ফেরত পায়নি। ঠিক সেই সময় কিম সেখানে এসে হাজির হয়, হুমকি দিয়ে চেয়ারম্যান হংকে চুক্তিতে সই করানোর জন্য চাপ দেয়, কারণ তাকে শহরের মেয়রও সহযোগিতা করছে। এরপর আমরা দেখি তার পার্টনারদের সাথে সে পার্টি করছে। তাদের বিশ্বাস ছিল যে তারা ব্যবসায় ইনভেস্ট করার জন্য লিল গ্রুপ থেকে পর্যাপ্ত টাকা পেয়ে যাবে। তাদের সম্পর্ক আরও মজবুত করতে মেয়র কিমকে একটা দামি উপহার দেয়, এই আশায় যে ভবিষ্যতে তিনিও হয়তো তাকে সাহায্য করবেন। কিন্তু মেয়র জানতেও পারেনি যে পুরো ঘটনাটা একটা গোপন ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। পরের দিন গানহু বক্সিং ট্রেনিং করার জন্য তার জিমে যায়, কিন্তু দেখা যায় জিমটা বন্ধ রয়েছে, কারণ আগের ম্যাচে সেখানে কিছু কোভিড পজিটিভ কেস পাওয়া গিয়েছিল। যেহেতু এখন সে ফ্রি আছে, তাই সে ইউজিনকে ফোন করে দেখা করার জন্য। ইউজিন তখন তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল, তাই সে গানহুকে তার অ্যাপার্টমেন্টে এসে দেখা করতে বলে। গানহু সেই জায়গায় পৌঁছিয়ে দেখে একজন মাস্ক পরা লোক একজন গৃহহীন মানুষকে তাড়া করছে, তাই লোকটাকে সাহায্য করার জন্য সেও তার পিছুই দৌড়ই। কিছুটা দূরে গিয়ে সে দেখে যে গৃহহীন মানুষটা মাটিতে পড়ে আছে আর তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। মাস্ক পরা লোকটা তার কাছ থেকে কিছু একটা নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। এটা দেখে সে মাস্ক পরা লোকটার পিছু দৌড়াই, কিন্তু রাস্তায় একটা দেওয়ালের পেছনে সেই মাস্ক পরা লোকটা লুকিয়েছিল। একটা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে সে গানুকে মাটিতে ফেলে দেয়। মাস্ক পরা লোকটা আসলে একটা মেয়ে ছিল, যার নাম ছিল হায়ানজু। সে গানুকে জিজ্ঞাসা করে যে সে তাকে কেন তাড়া করছে আর এই গৃহহীন মানুষটার সঙ্গে তার কি সম্পর্ক আছে। গানু উত্তর দেয় যে সে শুধু এই লোকটাকে সাহায্য করতে চাইছিল, এছাড়া তার সঙ্গে তার কোনো পার্সোনাল সম্পর্ক ছিল না। এই কথা শুনে হায়ানজু বলে যে ওই লোকটা আসলে কোনো গৃহহীন লোক না, সে শুধু ঋণ শোধ না করার জন্য এই মিথ্যে অভিনয় করছে। এইটুকু বলে সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি হায়ানজু তার দাদা মিস্টার চোয়ের বুকশপে এসছে। তার দাদা একজন মহিলার সাথে কথা বলছিল। মহিলাটা তিনার কাছ থেকে নেওয়া ঋণের টাকা শোধ করতে এসেছিল। আসলে মিস্টার চোয় একজন খুব ভালো মনের মানুষ। এখানে আমরা জানতে পারি যে তিনি শুধু চিকিৎসার জরুরি অবস্থার জন্য এই মানুষকে সুদ ছাড়া টাকা ধার দিয়ে থাকে। তবে তার নাতি জু এটা একদম পছন্দ করে না। সে চাই মানুষকে সাহায্য করার বিনিময়ে দাদা যেন তাদের কাছ থেকে একটু হলেও সুদ নেয়। তিনি তার নাতিকে বোঝায় তার টাকাটা ভালো কাজে লাগছে, যার জন্য তার কোনো লাভের দরকার নেই। যেমন ক্যান্সারে আক্রান্ত একটা মেয়েকে তিনি একটু আগে সাহায্য করেছে। তিনি জুকে সতর্ক করে সে যেন গৃহহীন লোকেদের কাছ থেকে টাকা ফেরত আনার জন্য ঝামেলায় না জড়ায়। নাতনির নিরাপত্তা নিয়ে তিনি খুব চিন্তিত ছিল, তাই তিনি তার পুরনো বন্ধু মিস্টার মুনকে ফোন করে যেন সে জুয়ের জন্য একটা বডিগার্ডের ব্যবস্থা করতে পারে। অন্যদিকে আমরা দেখি গানুর মায়ের ক্যাফেতে কিমের একটা লোক জু মিয়ং এসে হাজির হয়েছে। সে এসে জানায় সময় মতো এক্সটেনশন ফি না দিতে পারায় এখন তাদের সুদের হার অনেক বেড়ে গিয়েছে। মা তো পুরো অবাক হয়ে যায়, কারণ চুক্তির সময় এই ফিয়ের কথা কিছুই বলা হয়নি। তিনি সেই লোকটাকে বলেন যে ক্যাফে থেকে না বেরিয়ে গেলে সে পুলিশ ডাকবে। সে বেরিয়ে এসে তার লোকজনকে ক্যাফেটা ভাঙচুর করার নির্দেশ দেয়। মা তখন ঘাবড়ে গিয়ে গানুকে ফোন করে জানায় যে তাদের ক্যাফেতে ভাঙচুর হচ্ছে। মায়ের চিন্তিত গলা শুনে গানহু সঙ্গে সঙ্গে ক্যাফের দিকে দৌড় দেয়। সেখানে এসে সে দেখে পুরো ক্যাফেটা ভাঙচুর অবস্থায় পড়ে আছে আর বদমাইশটা তার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। জুনমিনের সাথে স্যুট পরা অনেক গুন্ডা ছিল। গানু তার বক্সিং কৌশল ব্যবহার করে একে একে সেই 10-20 জন লোকের উপরে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে একে একে সবাইকে হারিয়েও দেয়। জুনমিন তো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, আর গানু এসে তার মাকে শান্ত হতে বলে। সে তাকে ধরে জিজ্ঞাসা করে যে সে কেন এইসব করেছে। ঠিক তখনই পেছন থেকে আসে এদের লিডার কিম। সে হাসি মুখে জানায় যে তার মা তার কাছ থেকে ঋণ নিয়েছিল আর এখন শোধ করছে না। গানু তখন দাবি করে যে আগে ক্যাপের ক্ষতিপূরণের টাকা দিতে হবে, তারপরে তারা ঋণ শোধ করবে। মিস্টার কিম হেসে তার লোক ইউবিমকে সামনে আসতে বলে। সে ছিল খুব শক্তিশালী, বিশাল চেহারার একটা লোক, যার চোখে ছিল ভয়ঙ্কর দৃষ্টি। গানুর বক্সিং কৌশল তার বিরুদ্ধে কোনোই কাজে লাগছিল না। তার ঘুষি বদমাইশটার তেমন আঘাত করতে পারছিল না, কিন্তু বদমাইশটার একটা আঘাতই গানুকে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমাদের হিরো তখন সব শক্তি দিয়ে লড়েও সেই মানুষটা শুধু 1 ফোঁটা রক্ত বের করতে সফল হয়। মিস্টার কিম তার এই সাহস দেখে মুগ্ধ হয়ে যায় আর তাকে নিজের জন্য কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু গানু উত্তরে তার মুখে থুতু ছুড়ে দেয়। এতে কিম রেগে গিয়ে তার ছুরি দিয়ে গানুর মুখে একটা লম্বা কাটা দাগ তৈরি করে দেয়। সে গানুকে হুমকি দেয় সে যদি পুলিশকে ডাকে তবে সে তার মাকে মেরে ফেলবে। কিছুক্ষণ পর আমরা গানুর মাকে হাসপাতালে দেখতে পাই। তিনি খুব চিন্তিত। গানুর মুখে সেলাই চলছিল। ডাক্তারে আরও ভালো চিকিৎসা নিতে বলে যাতে দাগটা মুছে যায়, কিন্তু খরচাটা একটু বেশি। গানু এই প্রস্তাবে রাজি হয় না। এরপরে সে তার বন্ধু ইউনজিনকে দেখা করে তার ক্ষতটা দেখায়। সে তাকে পুলিশের কাছে যেতে বলে, কিন্তু কিমের হুমকির কথা মনে পড়ে যাওয়ায় গানু পুলিশের কাছে যেতে রাজি হয় না। ইউজি তখন সেই চুক্তিপত্রটা ভালো করে দেখায়, যেখানে ছোট করে এক জায়গায় সতর্কবার্তা লেখা ছিল। ঋণগ্রাহীতা যদি 24 ঘন্টার মধ্যে এক্সটেনশন ফি না দিতে পারে তবে তাদের সুদের হার ক্রমশই বাড়তে থাকবে। এখন তারা খুব বড় বিপদে পড়েছে, কারণ ঋণ শোধ করার জন্য 1 লাখ ইয়ন দেওয়ার মতো এখন তাদের কাছে কেউই নেই। বন্ধুর মন ভালো করার জন্য ইউজিন তখন তাকে ভালো কিছু খেতে নিয়ে যায়। সেখানে গানহু তার মাকে ফোন করে ক্যাফে নিয়ে চিন্তা করতে মানা করে। সে বলে সে সেখানে গিয়ে ক্যাফেটা পরিষ্কার করে দেবে আর তাড়াতাড়ি টাকাও জোগাড় করে ঋণের টাকাও শোধ করে দেবে। কলটা কাটার পরে সে দেখলো যে ইউজিনও কারোর সঙ্গে ফোনে কথা বলছে। ফোনে থাকা লোকটাকে সে কিছু টাকা ধার দেওয়ার কথা বলছিল, কারণ তার টাকার খুব দরকার। বন্ধু তার জন্য এত চিন্তা করছে দেখে গানহু অবাক হয়ে গেল। পরে তারা সেই মহাজনের সঙ্গে দেখা করতে যায়, যার সাথে ইউজিন কিছুক্ষণ আগে কথা বলছিল। মহাজন তাদের টাকা দিতে রাজি ছিল,
কিন্তু বিনিময়ে সে চায় যে তারা যেন 2 বছরের জন্য তার হয়ে ব্লাডহুড হিসেবে কাজ করে। ব্লাডহুডের কাজ হলো মানুষদের বারবার নির্যাতন করে তাদেরকে ঋণ শোধ করার জন্য বাধ্য করা। যেহেতু তারা নিজেই এখন এই পরিস্থিতির শিকার, তাই তারা দুজনের কেউই এই প্রস্তাবে রাজি ছিল না। গানু উঠে দাঁড়ায় আর তার বন্ধুকেও বেরিয়ে আসতে বলে। ইউজিনও টাকাগুলো ফেরত দিয়ে গানুর সাথে বেরিয়ে আসে। পরে ইউজিন তার অন্য একটা পরিচিত মানুষের কাছে ফোন করে সবকিছু খুলে বলে। সেই লোকটা তাদের টাকা দিতে রাজি ছিল, তাই তারা খুব দ্রুত তার কাছে পৌঁছয়, যিনি একজন সিনিয়র মেরিন অফিসার। তিনি তাদের জানালেন যে তারাও মেরিনের সদস্য বলে তিনি তাদের সাহায্য করছে। মিস্টার মুন তখন তাদের দুজনকে মিস্টার চোয়ের নাম বলে, যাকে আমরা সেই বুক স্টোরে দেখেছিলাম। তিনি জানান যে মিস্টার চোই একজন দয়ালু মানুষ, তাদেরকে টাকা ধার দিতেই পারে, তবে বিনিময়ে তাদের দুজনকে 2 বছর মিস্টার চোয়ের নাতির জন্য বডিগার্ড হিসেবে কাজ করতে হবে। অন্যদিকে মিস্টার চোই তার সহকারী মিস্টার ওয়ের মাধ্যমে ছেলেদের প্রোফাইলগুলো দেখছিল। গানুর কঠোর পরিশ্রমের ছাপ তার শরীরেই দেখা যাচ্ছে। মিস্টার চোই তো এটা দেখে পুরো মুগ্ধ হয়ে যায়, তাই তিনি প্রথমে গানুর সাথে দেখা করতে চায়। পরের দিন 2 বন্ধু একটা মাংসের দোকানে মিস্টার চোয়ের সঙ্গে দেখা করতে গেল। মার্শাল আর্ট পোশাক পরা একজন লোক ইউজিনকে বাইরেই আটকে দেয় আর শুধু গানুকে ভিতরে যেতে দেয়। ভেতরে গিয়ে সে প্রথমে মিস্টার চোইকে সম্মান জানায়, তারপর তার মায়ের ক্যাফেতে ঘটে যাওয়া সব কথাগুলো খুলে বলে। মিস্টার চোই তখন গানুকে বডিগার্ডের কাজের অগ্রিম হিসেবে 1 লক্ষ ইয়ন দেওয়ার প্রস্তাব দেয়। সে এই টাকাটা ব্যবহার করে তার মায়ের ঋণটা সহজেই শোধ করতে পারবে। সে খুশি হয়ে সঙ্গে সঙ্গে প্রস্তাবটা মেনে নেয়। বাইরে এসে সে ইউজিনকে ভেতরে ঘটে যাওয়া সব কথাগুলো খুলে বলে। এটা জানতে পেরে তারা দুজনই খুশি ছিল। বাড়ি ফিরে তারা দুজনই গানুর মাকে চাকরির ব্যাপারটা জানায়। তার মাও এটা শুনে আনন্দে তাদের দুজনের জন্য খুব সুস্বাদু খাবার বানায়। একটু পরেই দরজায় আওয়াজ হয়। গানু দরজা খুলে দেখে যে মিস্টার ও টাকা নিয়ে এসছে। এই কঠিন সময়ে সাহায্য পেয়ে গানু তো খুব ইমোশন হয়ে ওঠে আর তার বন্ধুকে মন থেকে ধন্যবাদ জানায়। পরের দিন তারা দুজনই একসাথে কাজে গেল। যদিও মিস্টার চোই ইউজিনকে নির্বাচন করেনি, তবুও সে সেখানে আসে। সে মিস্টার চোয়ের সাথে এসে কথা বলে আর তাকে রাজি করায়। মিস্টার চোই শেষমেশ দুজনকেই রেখে দেন, তবে তিনি জানান যে তাদের দুজনকেই এখন তার নাতির সামনে একটা ইন্টারভিউ পাস করতে হবে আর তাকে বোঝাতে হবে যে সে যেন তাদের বডিগার্ড হিসেবে রাখতে রাজি হয়। গান চিন্তায় পড়ে যায়, কারণ সে অগ্রিম টাকা নিয়ে ইতিমধ্যেই মহাজনের ঋণ শোধ করে দিয়েছে আর তার চাকরিটাও এখনো নিশ্চিত হয়নি। কিন্তু মিস্টার চোই তাদেরকে ভরসা দিয়ে বলে যে তারা ইন্টারভিউতে নিশ্চয়ই পাস করবে। তিনি তাদেরকে খাবারের জন্য কিছু টাকাও দেয়। তারপরে তারা ইন্টারভিউয়ের জন্য একটা বুক শপে অপেক্ষা করতে থাকলো। সেখানে অপেক্ষা করার সময় তারা একটা বক্স দেখতে পায়, যেটাই অনেক টাকা ছিল। তারা দেখতে পেল যে বইয়ের কভারের নিচে এমন আরও অনেক বক্স রাখা রয়েছে। সেখানে কোটি কোটি ইয়ন লুকানো ছিল। এর মধ্যেই হায়ানজু মানে মিস্টার চোয়ের নাতি সেখানে এসে হাজির হয়। প্রথমে ইউজিন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ হায়ানজু কোনো বডিগার্ড চায় না। সে ভাবে যে নিজের খেয়াল সে নিজেই রাখতে পারবে। ইউজিন চলে যাওয়ার পরে গানু হাঁটু গেড়ে বসে মিনতি করে। সে জানায় যে তার দাদুর কাছ থেকে সে ঋণে টাকা নিয়েছে, তাই তার এই চাকরিটা খুবই দরকার। সে অনুরোধ করে যেন মেয়েটা তাদেরকে 1 মাসের জন্য কাজ করার সুযোগ দেয়, আর যদি কাজ পছন্দ না হয় তবে তারা নিজে থেকেই চলে যাবে। গানউর এই সততা দেখে হায়ানজুর মন গলে যায় আর সে তাদেরকে একটা ক্যাফেতে নিয়ে আসে। ক্যাফেতে হায়ানজু অনুমান করে যে গানুর মুখের ক্ষতটা হয়তো সেই সুদকোটটা দিয়েছে। সে নিজেও খালি সময়ে ওই খারাপ কাজ নিয়ে তদন্ত করছিল। সে জানায় একটা দল গৃহহীন লোকেদের পরিচয়পত্র চুরি করে ঋণের জন্য আবেদন করে টাকা তোলে, ফলে সেই গরিব মানুষগুলো ঋণের ফাঁদে আটকে যায়। সে তাদেরকে জুনমিনের ছবি দেখায়, যাকে সে সেই দলের বস বলে মনে করে। গানু তাকে চিনতে পারে, কারণ ভাঙচুর করার সময় সে মিস্টার কিমের সাথে ছিল। এই ঘটনাটা জানতে পেরে হায়ানজুকে ছেলেদের প্রতি আগ্রহ করে তোলে। মেয়েটা এই ব্যাপারে ভালো করে তদন্ত করার জন্য তাদেরকে গাড়িতে তুলে নেয়। সে তাদেরকে শুধু এই দলের সদস্যদের পিছু নিতে বলে। তাদের কাজ হলো রাতে তারা কতজন গৃহহীন লোককে টার্গেট করে সেই খবর নিয়ে এসে তাকে জানানো। এরপরে আমরা একটা সেলুনে 3 জনকে দেখতে পাই। তারা নিজেদেরকে গরিব ও অভাবী দেখানোর জন্য নকল চুল আর মুখে মেকআপ করছিল। তারপর তারা একটা ভ্যানে করে রেলওয়ে স্টেশনের দিকে যেতে শুরু করে। হায়ানজু আর ছেলেরাও তাকে ফলো করতে শুরু করে। তারা একটা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। গানউ আর ইউজিনও তাদের পিছু নেয়। তারা দেখে যে দলের সদস্যরা একজন গৃহহীন লোকের কাছে সরকারি অফিসার সেজে গিয়েছে। তারা জানায় যে সরকার তাদের জন্য একটা নতুন পরিকল্পনা করেছে, তাই তারা নাম লেখাতে এসছে। এই প্রকল্পে খাবার ও মাসিক ভাতা পাওয়া যাবে। এই লোকটাও তাদের ফাঁদে পড়ে নিজের পরিচয়পত্র দিয়ে দেয়। এরপরে দলটা তাদের পরের টার্গেটের দিকে চলে যায়। রেলওয়ে স্টেশনের একটা গৃহহীন লোক গ্যাংয়ের একটা সদস্যকে চিনে ফেলে আর আইডি ফেরত দেওয়ার জন্য চিৎকার করতে শুরু করে, কারণ তারা এর আগেও তাকে ঠকিয়েছে। দলের সদস্য তখন লোকটাকে মারতে শুরু করে। গানু সাহায্য করতে চায়, কিন্তু ইউজিন তাকে আটকে দেয়, কারণ হায়ানজু তাদেরকে লড়াইয়ে না জড়াতে বলেছিল। কিন্তু বৃদ্ধ লোকটা খুব রক্তাক্ত অবস্থায় অসহায় হয়ে পড়ে আছে আর তার জীবন বিপন্নে দেখে গানু নিজেকে সামলাতে পারে না। সে সঙ্গে সঙ্গে গ্যাংয়ের মেম্বারদের উপরে ঝাঁপিয়ে পড়ে। গুন্ডাদের মধ্যে একজন ছিল ইয়ং জেমিয়াং, যাকে হায়ানজু আগে তাড়া করেছিল আর গানু তাকে গৃহহীন ভেবেছিল। ইয়ংজু গানুর মাথায় থাকা টুপিটা চিনতে পারে। এটা সেই টুপি যা হায়ানজু সেদিন পরেছিল। লড়াই করে তারা দুজন গ্যাং মেম্বারদের তাড়িয়ে দিতে সফল হয়। এরপর তারা অ্যাম্বুলেন্স ডেকে লোকটাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তারা এই ঘটনাটা ফিরে গিয়ে হায়ানজুকে জানায়, কিন্তু সে খুব রেগে যায়। সে চায়নি তারা লড়াইয়ে জড়াক, কারণ এখন থেকে গ্যাংয়ের মেম্বাররা আরও বেশি সতর্ক হয়ে যাবে।
তার পরিকল্পনা এখন সব নষ্ট হয়ে গিয়েছে। ইউজিনও রেগে গিয়ে হায়ানজুয়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। গান উ মাঝখানে এসে শান্তভাবে তার কথা তুলে ধরে। সে সুদখোরদের দেওয়া মুখের দাগটা দেখিয়ে বলে যে এই দাগ তাকে সবসময় মনে করিয়ে দেয় যারা আহত হচ্ছে তাদের হয়ে প্রতিবাদ করার জন্য। সে যখন দেখলো গুন্ডারা গরিব লোকটাকে মারছে তখন প্রতিবাদ করা থেকে সে নিজেকে আটকাতে পারলো না। এই কথা বলে সে টুপিটা তাকে ফেরত দেয় আর ইয়নজিকে নিয়ে চাকরিটা ছেড়ে দিয়ে চলে যায়। তার বিশ্বাস ছিল যে সে যে কোনো রকম ভাবে মিস্টার চোয়ের টাকাটা ফিরিয়ে দেবে। তাদের চলে যেতে দেখে হায়ানজু ইমোশনাল হয়ে ওঠে। সে তখনই তাদের দুজনকে টেক্সট করে পরের দিন কাজে ফিরে আসতে বলে। টেক্সটটা দেখে তারা দুজন তো খুশিতে লাফাতে শুরু করে। অন্যদিকে ইয়ং মিয়াং তাদের উপরে আক্রমণের খবরটা জুন মিয়ংকে জানায়। সে আরও জানায় যে তাদের উপরে যে আক্রমণ করেছিল তার মাথায় থাকা টুপিতে সেই পুরনো মহাজনের চিহ্ন ছিল যার কাছ থেকে সে এর আগে ঋণ নিয়েছিল। পরের দিন সকালে হায়ানজু আর ছেলেরা একসাথে বসে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই তারা দেখতে পায় আগের রাতে তারা যাদের সাথে ঝামেলায় জড়িয়েছিল সেই লোকগুলো তাদের বইয়ের দোকানের দিকে আসছে। হায়ানজু তাড়াতাড়ি তাদের দোকান বন্ধ করে দেয় আর আলো নিভিয়ে দেয় যাতে গুন্ডাগুলো তাদেরকে খুঁজে না পায়। দোকানটা বন্ধ দেখে তারা শাটারে লাথি মারে। দেখে যে এই শাটারটা অন্য শাটারের চেয়ে আলাদা জিনিস দিয়ে তৈরি। পরে হায়ানজু আর ছেলেরা আলোচনা করছিল শত্রুরা কিভাবে তাদের দোকানের অবস্থান খুঁজে পেল। তখন গানুর মাথায় আসে হায়ানজু এর টুপি পরার কথাটা। ঠিক তখনই মিস্টার চই দোকানে ফিরে আসে আর শাটার খোলার কোড দিয়ে ভিতরে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। জুনমিন ও তার গুন্ডাদের সাথে বাচ্চাদের জড়িয়ে পড়ার কথাটা জানতে পেরে সে তার নাতিকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলে আর খুব বকাবকি করে। তার নাতি তখন খোলাখুলিভাবে জানায় তিনি তাকে মানুষকে সাহায্য করার যে শিক্ষা দিয়েছে সে সেটাই পালন করছিল আর এখন সে কোনো বাচ্চা নয়। গানু ও তার মুখের দাগটা দেখিয়ে যুক্তি দেয় যে তারা যা করেছে সেটা ভুল করেনি, বরং এটা তাদের অধিকারের জন্য লড়াই। এই কথাটা বলে তারা সবাই সেখান থেকে বেরিয়ে আসে। মিস্টার চই তখনও বাচ্চাদের নিয়ে চিন্তিত ছিল কারণ যাদের সাথে তারা ঝামেলায় জড়িয়েছে তারা তাদেরকে সহজে ছাড়বে না। তিনি মিস্টার ওকে এই বিষয়ে আরও বেশি তদন্ত করতে বলে। বাইরে এসে হায়ানজু আর ছেলেরা একসাথে খেতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার ট্রিটটা ছিল উজিনের। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্বটা আরও মজবুত হচ্ছিল। এখন হায়ানজু ও তাদের দলের একজন হয়ে উঠছে আর সে তাদের সাথে এখন বসের মতো নয় বরং বন্ধুর মতন আচরণ করে। রেস্টুরেন্টে আমরা জানতে পারি যে মিস্টার চই আসলে হায়ানজু এর আসল দাদু নয়। তার আসল বাবার একটা ভুল কাজের পর মিস্টার চই তাকে একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল। অন্যদিকে মিস্টার চই মিস্টার ওয়ের কাছ থেকে একটা কল পায়। তিনি জানান যে জুনমিন আসলে কিমের স্মাইল ক্যাপিটাল নামের একটা ঋণ কোম্পানির অধিকারে কাজ করে। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে মিস্টার চই এখন ইয়াং বয়সে। তখন তিনি কিম আর মিস্টার মুনকে নিয়ে একটা ঋণ কোম্পানি চালাতো। একদিন রাতে মিস্টার চই বাড়িতে ছিল। তখন সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানতে পারে যে দুজন চোর জোর করে তার অফিস ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে। মিস্টার চই দ্রুত অফিসের দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যুবক ইউবিম একজন এক্সপার্ট তালা ভাঙা লোককে নিয়ে মিস্টার চোয়ের সেফ খুলছে। সেফটা খোলার পর তারা ভিতরে অনেক টাকা দেখতে পেয়ে খুশি হয়ে যায়। ঠিক তখনই মিস্টার চই সেখানে পৌঁছয়, তাদেরকে আটকানোর চেষ্টা করে। তিনি ইউবিম আর তার সহকারীর উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ঘরে তৃতীয় একজন লোক ছিল, সেটা ছিল কিম নিজেই, যে পিছন থেকে এসে মিস্টার চোয়ের পিঠে ছুরি মারে। মিস্টার চই কোনোভাবে ঘুরে দাঁড়ায় আর কিমকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আঘাতের কারণে সে খুব দুর্বল হয়ে পড়ে। পিঠে ছুরি লাগার সত্ত্বেও মিস্টার চই একটা ছুরি দিয়ে কিমের মুখে একটা কাটা দাগ তৈরি করে দেয়। ঠিক তখনই ইউবিম পিছন থেকে এসে মিস্টার চোয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে তুলে নিয়ে বিল্ডিংয়ের জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। ইউনবিম এরপরে সব টাকা বের করে নিয়ে সেই অফিসটাতে আগুন ধরিয়ে দেয়। তারপর যখন সে নিচেই থাকে তখন দেখে যে মিস্টার চই আর সেখানে নেই। এই ছোট ফ্ল্যাশব্যাকটা এখানেই শেষ হয়ে যায়। মিস্টার চই তার নাতির সাথে দেখা করে আর তাকে জানায় যে এখন থেকে তিনি এই প্রতারকদের ব্যাপারটা নিজেই সামলিয়ে নেবে, তাকে আর চিন্তা করার দরকার নেই। অন্যদিকে কিম আবার চেয়ারম্যান হংয়ের সঙ্গে দেখা করতে যায়। এবার চেয়ারম্যান হং তার কাজেন, যে কিনা একজন পুলিশ অফিসার, তাকে নিয়ে এসেছিল। তার নাম কিয়ং ইয়াং। কিম কিছু একটা ভেবে তার অ্যাসিস্ট্যান্ট জাংডুকে ভিতরে গিয়ে একটু শান্ত থাকতে বলে। চেয়ারম্যান হং আর তার কাজেন কিমকে শান্তভাবে ড্রিঙ্কস সার্ভ করে। এরপর তার কাজেন একটা হ্যান্ডকাপ বের করে টেবিলের উপরে রেখে কিমকে হুমকি দেয়। সে যদি চেয়ারম্যান হংকে আবার বিরক্ত করে তবে তার অবৈধ ব্যবসার জন্য তাকে গ্রেফতার করবে সে। তারা দুজন মিলে কিমের মজা করাতে শুরু করলো। কিম সেখানে কিছু না বলে চুপচাপ বসেছিল। তারা চলে যাওয়ার পরে কিম বাথরুমে গিয়ে সব অ্যালকোহল বমি করে ফেলে আর জাংডুকে চেয়ারম্যান হংকে ধরে আনতে বলে। পরের দিন চেয়ারম্যান হং একটা কার ওয়াশ সেন্টারে যায়। সেখানে কিম আর তার লোকজন তাকে গাড়ি থেকে বের করে আনে। তারপর একটা বন্ধ ঘরে নিয়ে গিয়ে ভালো মতো বুলিং করে। জাংডু তাকে থাপ্পড় মেরে বলে যে কিমের সাথে দুর্ব্যবহার করার মূল্য তোকে দিতে হবে। তারপর চেয়ারম্যান হংকে মারধর করে, পেট্রোল খেতে বাধ্য করে আর তাকে পুরো উলঙ্গ করে দেয়। এরপরে তারা তার নগণ্য অবস্থার ভিডিও তৈরি করে কিমের কাছে পাঠায়, যা দেখে কিম একটু স্বস্তি পায়। পরের দিন কিম ইউবিমকে নিয়ে একটা শিপমেন্ট পড়ে যায়। সেখানে একটা কন্টেনারে কিম তার সমস্ত সোনা রেখেছিল। সে ইউবিমকে বলে যে মিস্টার চোয়ের কাছ থেকে সে শিখেছে কাগজের টাকার চেয়ে সোনার ইট রাখা অনেক ভালো, না হলে মোদির মতো কেউ টাকা বন্ধ করে তাদের কাগজের টাকাগুলো নষ্ট করতে পারে। সে ইউবিমকে তার ভাই বলে সম্মান দেয় আর বলে আরও কিছু সম্পদ জোগাড় করার পরে তারা দুজনই দেশ ছেড়ে চলে যাবে। পরের দিন হায়ানজু আর আমাদের হিরোরা প্রতারকদের ধরার জন্য আরেকটা পরিকল্পনা তৈরি করে। তারা আবার সেই গাড়িটার পিছু নেবে যে গাড়িটা মানুষদেরকে নকল গরিব মানুষ সাজিয়ে রেলওয়ে স্টেশনে ছেড়ে দিতে যায়। এবার শত্রুরা বেশি সতর্ক ছিল আর বুঝতে পারে যে তাদেরকেও পিছু নিচ্ছে, তাই তারা তাদেরকে ফাঁদে ফেলার একটা পরিকল্পনা তৈরি করে।
তারা বুদ্ধি করে গানু আর ইউজিনকে একটা গলিতে নিয়ে যায় আর লোক দিয়ে চারিদিক থেকে তাদের পথ বন্ধ করে দেয়। গাড়িতে বসে হায়ানজু এই সবকিছু দেখতে পায় আর তার দাদুকে দ্রুত ফোন করে সাহায্য চাই। মিস্টার চোইও দ্রুত তার পুরনো সহকারী লি ডু ইয়ংকে সাহায্যের জন্য ফোন করে। সেই অন্ধকার গলিতে ছেলেদের সঙ্গে গুন্ডাদের লড়াই শুরু হয়ে যায়। গান উ যখন মাস্কটা খোলে জুনমিন তাকে দেখে ভয় পেয়ে যায়, সে তো তাকে চিনতে পেরেছে। সে সঙ্গে সঙ্গে কিমকে ফোন করে গান উ এখানে রয়েছে সেটা জানিয়ে দেয়। ইউজিন আর গান উ খুব ভালোভাবে লড়াই করছিল। কিছুক্ষণ পর হায়ানজু এসে তাদের সাথে যোগ দেয়। এই তিনজনের দল মিলে গুন্ডাদের উপরে একটা ভালো রকম চাপ সৃষ্টি করে। অন্যদিকে কিম গানুয়ের মাকে অপহরণ করার জন্য লোক পাঠায়, কিন্তু মিস্টার চোই এক ধাপ এগিয়েছিল। তিনি মাকে রক্ষা করার জন্য তার ডান হাত হাং ইয়ংকে সেখানে পাঠিয়ে দেয়। হাং ইয়ং খুব ভালো ছুরি চালাতো। সে অপহরণকারী দলের সবাইকে একটার পর একটা ছুরির আঘাত করে ফেলে দেয়। তার আক্রমণ এত নিখুঁত ছিল যে কেউ তার থেকে বাঁচতে পারছিল না। এটা দেখে বদমাশটা তার মাকে রাস্তার মাঝখানেই ফেলে দিয়ে জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লাগে। তবুও হায়াং ইয়ং তার পিছু ছাড়ে না, তার দুই পায়ের গোড়ালিতে আঘাত করে। অন্যদিকে দাদুর ডান হাত লি ডুং ইয়ং ছেলেদের সাহায্য করার জন্য সেই গলিতে পৌঁছে যায়, কিন্তু তিনি দেখে যে আমাদের হিরোরা শত্রুদের পিটিয়ে আগেই সেখান থেকে চলে গিয়েছে। ফেরার সময় দলের একজন তাকে দেখে ফেলে আর তাকে চেনার চেষ্টা করে। এতে করে ডু ইয়ং তার মাথাটা এত জোরে মেটাল ফ্রেমে মারে যে সে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর হং ইয়ং আর লি ডুং বহু বছর পরে একে অপরের সঙ্গে দেখা করে। তারা দুজন খুব ভালো বন্ধু। গান উয়ের মাও মিস্টার চোয়ের বাড়িতে নিরাপদ ছিল। মিস্টার চোই আবার অনুমতি ছাড়াই গুন্ডাদের পিছু নেওয়ার জন্য ওদেরকে খুব বকাবকি করে আর খুব জোর গলায় তাদেরকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলে। পরের দিন হাসপাতালে কিম তার আহত লোকেদের সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে জানতে পারে যে লোকটা অপহরণকারীদের মেরেছে সে ছুরি চালাতে খুব ভালো। কিম সন্দেহ করে যে সে হাং ইয়ংই হতে পারে, কারণ কিম মিস্টার চোয়ের সাথে আগেও কাজ করেছে আর তার সব সহযোগীদের সে চেনে। অন্যদিকে অনেকদিন পর দেখা হওয়া দুই বন্ধু মিলে গল্প করছিল। তারা বলা কওয়া করছিল যে সুৎখোর কিমের ব্যাপারটা তাদের অনেক আগেই শেষ করে দেওয়া উচিত ছিল, কিন্তু মিস্টার চোয়ের নির্দেশের কারণে তারা সেটা এখনো করতে পারেনি। কিম তার সহকারীকে জানায় যে মিস্টার চোয়ের সময় হাং ইয়ং আর লি ডুয়াং ছিল খুব বিখ্যাত কিলার, আর মিস্টার চোয়ের ডান হাত আর বাঁ হাত হিসেবেও পরিচিত ছিল। কিম এই প্রথমবার তার শত্রুদেরকে ভয় পাচ্ছে বলে মনে হচ্ছিল। অন্যদিকে মিস্টার চোই আর তার পুরো দল কিমের পতন ঘটানোর জন্য পরিকল্পনা করছিল। তারা এটাও জানে যে কিম পুলিশ ব্যবস্থা ভালো করে জানে, কারণ তার সাথে রিটায়ার্ড পুলিশ অফিসার জাংডু রয়েছে, তাই সে তার অপরাধগুলো খুব ভালোভাবে লুকাতে পারছে। পরিকল্পনা অনুযায়ী হাং ইয়ং সেই পুলিশ অফিসারকে সামলানোর দায়িত্ব নিল, আর লি ডুংয়ের কাজ হলো জুনমিংকে সামলানোর। একই সাথে তাদের বুক স্টোর থেকে নগদ টাকাগুলোও সরানোর দরকার ছিল। মিস্টার ও আর লি ডুং ইয়ং সেই গলিতে ছেলেদের ক্ষমতা দেখে এই কাজের জন্য গান উ আর উজিনের সাহায্য নিতে পরামর্শ দিল। তারা দুজন যখন খাবার খাচ্ছিল, হায়ানজু এসে তাদের সাথে বসে টাকা সরানোর বার্তা দেয়। এই তিনজনের দল তখন টাকাটা সরানোর জন্য খালি বাক্স ও দুটো গাড়ি নিয়ে আসে। হায়ানজু যখন ক্যাশ বাক্স ভরছিল, গান উ আর উজিন তখন ট্রলি আনতে বেসমেন্টে যায়। ঠিক তখনই শত্রুরা তাদের আক্রমণ করে। উনবিম বেসমেন্টে ছেলেদের পিছু নেয়, আর জাংডু পেছন থেকে হায়ানজুকে আঘাত করে অজ্ঞান করে দেয়। একই সাথে তার হাতে হাতকড়াও পরিয়ে দেয়। অন্যদিকে গান উ আর উজিন ওই বদমাশটার উপরে ঝাঁপিয়ে পড়ে। গান উ তার আগের লড়াইয়ের জন্য ওর উপরে খুব রেগেছিল। তাকে এতটা মারে যে উজিনকে এসে তাকে থামাতে হয়। উনবিম অজ্ঞান হয়ে যায় আর ছেলেরা তাকে হাত পা বেঁধে সেখানেই ফেলে রেখে আসে। এদিকে জাংডু যখন হায়ানজুকে নিয়ে যাচ্ছিল তখন সে জ্ঞান ফিরে পায়। সে জাংডুয়ের হাত থেকে বেরিয়ে হাতকড়া পড়া অবস্থায় তাকে মারতে থাকে। এখানে সে নিজের হাতকড়াটা খুলে তার হাতে পরিয়ে দিয়ে একটা পাইপের সঙ্গে বেঁধে রেখে আসে। তারপরে সে ছেলেদের কাছে গিয়ে সবটা জানায়। তারা সবাই মিলে ট্রলিগুলো দ্রুত দোকানে আনে আর তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। তারা সব বাক্সগুলো টাকা দিয়ে ভর্তি করে গাড়িতে সরিয়ে ফেলে। সেফ থেকে সোনার ইট আর ডলারও নিয়ে নেয়। অন্যদিকে জাংডু নিজেকে মুক্ত করে কিমকে ফোন করে সবটা জানায়। কিম তাকে সামান্য দুটো ছেলেকে ভালোভাবে সামলাতে না পারার জন্য খুব বকাবকি করে। তারপর তাকে আরও লোকজন ডেকে ব্যাপারটা সামলাতে বলে। সব টাকা গাড়িতে সরানোর পরে তারা গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। ঠিক তখনই শত্রুরা সেখানে চলে আসে আর তাদের পিছু করা শুরু করে। হায়ানজু নিজের গাড়ি দিয়ে শত্রুদের একটা গাড়িকে রাস্তা থেকে সরিয়ে দেয় আর গানুমের এসইউভিটা এগিয়ে যেতে দেয়, কারণ সব টাকার ভান্ডার ছিল গানুর গাড়িতে আর সোনার ইটগুলো ছিল হায়ানজুয়ের গাড়িতে। গুন্ডাদের সাথে লড়াই করার সময় হায়ানজুয়ের গাড়িটা অচল হয়ে যায়, ফলে তারা সোনার ব্যাগ আর বাকি নগদ টাকা নিয়ে দৌড়াতে শুরু করে। ব্যাগগুলোর ওজন খুব ভারী ছিল, ফলে তাদের দৌড়ানোর গতিটা একটু স্লো হয়ে যায়। কোনো উপায় না দেখে তারা সেগুলো রাস্তায় ফেলে দেয় আর নিজেদের জীবন বাঁচানোর জন্য গান ওর এসইউভিতে উঠে পড়ে। তারা এবার কোনো মতে সেখান থেকে বেরিয়ে যেতে পারে। বাচ্চাদের উপরে হামলা হয়েছে শুনে মিস্টার চোই টাকার চেয়ে তাদের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তা করছিল। এরপরে হায়ানজু তার দাদুর সাথে দেখা করতে আসে। তিনি শুধু জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে তো। ভাগ্যক্রমে সবাই ঠিক ছিল, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বইয়ের দোকানের বেসমেন্টে ইউনবিম নিজেকে মুক্ত করে ফেলেছিল। মিস্টার চোয়ের নির্দেশ অনুযায়ী ইউবিমকে জীবন্ত ছেড়ে দেওয়া হলো, যাতে শত্রুরা একটু সতর্ক থাকে, কিন্তু তিনি নিজের লোকেদেরও খুব সতর্ক থাকতে বলে। পরের দিন মিস্টার চোই গানুকে জানায় যে এত টাকা উদ্ধার করে সে তার অনেক বড় উপকার করেছে, তাই তিনি গানুকে তার ঋণ শোধের দায়িত্ব থেকে মুক্ত করে দেয়। তিনি কৃতজ্ঞতা জানায় আর জানান যে সে যেন ভবিষ্যতেও তার নাতির সাথে থাকে। এরপর হায়াং ইয়ং তার জাদুকরি হাতে বাচ্চাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করে। তখন লি ডুং ইয়ং সেখানে এসে ছেলেদেরকে জানায় যে তিনিও একজন মেরিন অফিসার ছিল। উজিন তার স্বভাবগত সিনিয়রকে স্যালুট করে। এরপর তারা সবাই মিলে কিমের পুরো দলটাকে শেষ করার পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করে।
জাংডুকে সামলানোর দায়িত্ব গানু আর উজিনের। তারা হাং ইয়ংয়ের সঙ্গে যাবে, তাই সে তাদের বক্সিংয়ের পাশাপাশি ছুরি চালানোরও ট্রেনিং করায়। আর হায়ানজু যাবে লি ডু ইয়ংয়ের সঙ্গে। তিনি তাকে বাইক চালানোর সময় কাউকে কিভাবে কাবু করতে হয় সেই ট্রেনিং দেয়। রাতে লি ডু ইয়ং আর হায়ানজু তার শত্রুদের জন্য একটা পার্কিং লটে অপেক্ষা করছিল। সে আসার পরে ডু ইয়ং বাইকের আলো তার চোখে মারে আর বাইকে করে গিয়ে ছুরি দিয়ে তার গলা কেটে সেখানেই হত্যা করে দেয়। হঠাৎ একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে আর গাড়ি থেকে লোক বেরিয়ে এসে তাকে মারতে শুরু করে। হায়ানজু সেই মুহূর্তে বাইকে করে এসে গুন্ডাদের কাছ থেকে তাকে বাঁচিয়ে নেয়, ঠিক যেমনটা সে শিখিয়েছিল। অন্যদিকে আমাদের হিরোর দল জাংডুকে অপহরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা সেই জায়গায় পৌঁছিয়ে দেখে যে জাংডু লিফটে করে হাসপাতালের দিকে যাচ্ছে। এটা দেখে এই দলটা সিঁড়ি দিয়ে লিফটের দরজা খোলার আগেই সেখানে পৌঁছে যায়। তারা জাংডুকে মেরে ধরে তাদের সঙ্গে নিয়ে যেতে সফল হয়। যাওয়ার সময় দলের একজন সদস্যদের সঙ্গে তাদের রাস্তায় দেখা হয়ে যায়। আমাদের হিরো তাকেও ছাড়ে না, মেরে ধরে সেখানেই ফেলে রাখে। এরপর তারা জাংডুকে কবজা করার খবরটা মিস্টার চোইকে দেয়। তিনি সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে। তিনি হায়াং ইয়ংকে ফোন করে বদমাইশটাকে প্রশ্ন করার জন্য প্রস্তুত করতে বলে আর বাচ্চাদের সেই নির্যাতনটা নিজের চোখেই দেখতে বলে। তারা নোনা জল তৈরি করে আর জাংডুয়ের উরোতের চামড়াও পুড়িয়ে দেয়। তারপরে পোড়া জায়গায় নোনা জল ঢেলে ভয়ঙ্কর নির্যাতন শুরু করে। হায়াংজু দৃশ্যটা সহ্য করতে না পেরে বাইরে গিয়ে বমি করে দেয়। ঠিক তখনই মিস্টার চোই সেখানে পৌঁছে যায়। সে বলে যে তার এখনও অনেক কিছু দেখে শেখার বাকি। মিস্টার চোই জাংডুয়ের দুর্বলতাগুলো জানতো। তিনি তাকে অনেক টাকা আর কিম কখনোই পৌঁছতে পারবে না এরকম জায়গায় একটা বাড়ির প্রস্তাব দেয়। বিনিময়ে তাকে কিমের সব গোপন তথ্যগুলো জানাতে হবে। সে রাজি হয়ে সব বলতে শুরু করে আর ডু ইয়ং সব কিছুই রেকর্ড করে নেয়। জাংডু এবার জানায় যে কিম আসলে একজন সুদখোর, যে মিস্টার চোয়ের কাছ থেকে ঋণ নেওয়া লোকদেরকে টার্গেট করে। কিম সেই সুযোগ নিয়ে লোকদের কাছ থেকে একটা এক্সটেনশন ফি চাই। কিমের কাছে শহরের অনেক প্রভাবশালী ব্যক্তিদের নগণ্য ভিডিও রয়েছে যা সে তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করে। যেমন সে এখন লিল গ্রুপের চেয়ারম্যান হংকেও ব্ল্যাকমেল করছে, যাতে হং তার ক্যাসিনো আর নাইট ক্লাবের জন্য ইনভেস্টমেন্ট করতে রাজি হয়ে যায়। জাংডু আরও জানায় যে কিমের সোনা একটা অজানা জায়গায় রাখা আছে, যেখানে সে শুধু ইউবিমকে নিয়ে যায়, কারণ সে তাকে নিজের ভাইয়ের থেকেও বেশি মনে করে আর তারা একসাথেই দেশ ছাড়ার পরিকল্পনা করছে। আর তার সব গোপন তথ্য ইউবিম খুব ভালোভাবে জানে। অন্যদিকে চেয়ারম্যান হং আবার কিমের সাথে দেখা করতে আসে। হংয়ের কাজেন যে পুলিশ অফিসার, সে ফোনে তাদের কথোপকথনগুলো শুনছিল, কিন্তু কিম সেটা বুঝতে পারে আর হংকে মারধর করতে শুরু করে। এরপর সে চেয়ারম্যান হংকে 5 ঘন্টার সময় দেয় আর তার কাজেনকে ক্ষমতা ব্যবহার করে সেই 2 জন বাইক চালককে খুঁজে বের করতে বলে যারা তার সহকারীকে হত্যা করেছে। কিম তার কাজেনকে হুমকি দেয় যে দেরি হলে সে চেয়ারম্যান হংয়ের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেবে। অন্যদিকে আমাদের হিরোরা তার সিনিয়রদের সঙ্গে গাড়িতে যাচ্ছিল, তখন মিস্টার চোয়ের কাছ থেকে তার বাড়িতে একটা ড্রিঙ্কসের নিমন্ত্রণ পাই, কারণ মিস্টার চোই খুব খুশি ছিল তার নাতির সাথে তার সম্পর্ক আবার ভালো হচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে সব মিটে গেলে তারা রোমে বেড়াতে যাবে। মিস্টার চোয়ের বাড়িতে যখন তারা ড্রিঙ্কস করতে আসে, সেখানে ইউজিন নিজের কথাই সবাইকে মজা দেয়। সবাই মিলে একটা ভালো মুহূর্ত কাটায় সেখানে। পার্টি শেষে পুরনো 2 বন্ধু বসে কথা বলছিল। ঠিক তখনই ডু ইয়ংয়ের ওয়াইফ তাকে ফোন করে জানায় যে সে বাবা হতে চলেছে। তার বন্ধু তাকে বাড়ি ফিরে গিয়ে পরিবারের সাথে সময় কাটাতে বলে, তাকে কিছুটা টাকা দেয় আর তার জন্য একটা ক্যাব বুক করে দেয়। অন্যদিকে চেয়ারম্যান হংয়ের কাজেন সেই বাইক চালকের ব্যাপারে তথ্য খুঁজে পায়। কিম সঙ্গে সঙ্গে তার সব লোকজনকে প্রস্তুত করে সেই ঠিকানার জন্য রওনা দেয়। জায়গাটা খালি থাকলেও কিম মাটিতে নোনা জল আর পায়ের ছাপ দেখে অনুমান করতে পারে যে জাংডুকে এখানে নির্যাতন করা হয়েছে আর তার লোক তার বিরুদ্ধে মুখও খুলে দিয়েছে। সেখানে সে ডু ইয়ংয়ের ঠিকানা খুঁজে পায়। তারা দ্রুত ডু ইয়ংয়ের ঠিকানার দিকে রওনা দেয়। সেখানে গিয়ে তারা দরজায় নক করে। ডু ইয়ং তার স্ত্রীকে দরজাটা খুলতে মানা করে আর বাইরে থেকে সন্দেহ করে যে কিছু একটা গন্ডগোল আছে। সে তার স্ত্রীকে একটা ঘরে তালাবন্ধ করে দেয়। এরপরে যাতে গুন্ডারা ভিতরে না ঢুকতে পারে তার জন্য দরজার সামনে একটা ফ্রিজ আর কয়েকটা চেয়ার দিয়ে দেয়, কিন্তু তারা আটকায় না। গুন্ডারা জানালা ভেঙে ভিতরে ঢুকে আসে। ডু ইয়ং নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সঙ্গে খুব ভালোভাবে লড়াই করে, কিন্তু শেষমেশ সে এত লোকের সামনে আর টিকে থাকতে পারল না। সে তার স্ত্রীকে বাঁচানোর জন্য তার বন্ধু হাং ইয়ংয়ের ঠিকানাটা তাকে বলতে বাধ্য হয়। পরের দিন সকালে আমরা মিস্টার চোইকে ছেলেদের আর হায়ানজুয়ের সঙ্গে নাস্তা করতে দেখি। গানুয়ের মা এটা নিজের হাতেই তৈরি করেছিল, যার স্বাদটা এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। এখানে মিস্টার চোই প্রস্তাব দেয় যে তার মাকে তার অনাথ আশ্রমের জন্য রান্না বাড়ার দায়িত্ব নিতে। তিনিও রাজি হয়ে যান। এরপর গানউ আর হায়ানজুন তার মাকে নিয়ে অনাথ আশ্রমের দিকে রওনা দেয়। তখন বাড়িতে উজিন আর মিস্টার চোই একলা ছিল। অন্যদিকে কিম হায়াং ইয়ংয়ের দোকানে পৌঁছে যায়। সে বুঝতে পারে যে এই ঠিকানাটা পাওয়ার জন্য কিম ডু ইয়ং আর তার স্ত্রীকে ঠিক ক্ষতি করেছে। এখানে কিমও নিজের মুখে সেটা স্বীকার করে। এরপর তাদের ভিতরে লড়াই শুরু হয়ে যায়। হায়াং ইয়ং ছুরি চালাতে খুব দক্ষতা ছিল, কিন্তু কিমের জুতোর সামনে ব্লেড লাগানো ছিল। সে শুরুতেই হায়াং ইয়ং এর পায়ে আঘাত করে আর সুযোগ পেয়ে কিম নিজের ছুরি দিয়ে তার গলা কেটে সেখানেই মেরে ফেলে দেয়। হায়াং ইয়ংকে খুন করার পরে কিম তার লোকজনকে নিয়ে মিস্টার চোয়ের বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে উজিন কিছু একটা গন্ডগোল বুঝতে পেরে সে মিস্টার চোইকে সতর্ক করে দেয়। মিস্টার চোইও বেসমেন্টে গিয়ে দ্রুত তার বন্দুকে গুলি করতে শুরু করে আর উজিন একা কিমের গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। মিস্টার চোইও তার বন্দুক দিয়ে কয়েকজনকে ঘায়াল করতে সফল হয়, কিন্তু দুর্ভাগ্যবশত উজিনের পেটে খুব খারাপভাবে ছুরির আঘাত হয়। সে আহত অবস্থায় মেঝেতে শুয়ে পড়ে। মিস্টার চোই যখন আবার গুলি হচ্ছিল তখন ইউবিম পিছন থেকে এসে আক্রমণ করে তাকে মেঝেতে ফেলে দেয়।
অবশেষে কিম মিস্টার চোয়ের কাছে আসে আর বলে যে সে তার কাছ থেকে অনেক কিছু শিখেছে। এরপরে সে একটা ছুরি দিয়ে মিস্টার চোয়ের গলা কেটে দেয়। কিম সেখান থেকে সব নগদ টাকা ও সোনা নিয়ে বাড়িটাকে আগুন ধরিয়ে দেয়। গান-উ আর হায়ানজু ফিরে এসে দেখে যে ইউজিনের অবস্থা খুব খারাপ। গান-উ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সেখান থেকে বের করে আনে, কিন্তু মিস্টার চোই আর বেঁচে নেই। এটা দেখে তার নাতি পুরো ভেঙে পড়ে। আগুনে পুরো বাড়িটা গ্রাস করার আগেই গান-উ হায়ানজুকে সেখান থেকে বের করে নিয়ে আসে। হাসপাতালে আমরা দেখি প্রচুর রক্ত বেরিয়ে যাওয়ার জন্য উজিনের অবস্থা খুব খারাপ। গান-উ তাকে নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচায়। হায়ানজু তার দাদুর মৃত্যুর শোকটা কোনোভাবেই ভুলতে পারছিল না। সে কিছু না বলেই হাসপাতাল থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে জানায় যে উজিনের অপারেশনটা ভালোভাবে হয়েছে, সে এখন বিপদমুক্ত। কিছুদিন পরে আমরা উজিন আর গান-উকে একটা খালি জায়গার অ্যাপার্টমেন্ট থেকে ঘুম থেকে উঠতে দেখি। তারা উঠে জগিং করতে শুরু করে, তারপরে জিমে গিয়ে শরীরচর্চা আর ওয়েট লিফটিং করে। দেখে মনে হচ্ছিল তারা পরের চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত হচ্ছে। তারপর আমরা জানতে পারি যে এতদিন তারা মিস্টার ওয়ের সাথেই ছিল। পুরোপুরি সুস্থ হওয়ার পরে তারা সেই সুদখোর কিমের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য যেতে চাইছিল, কিন্তু মিস্টার ও তাদেরকে যেতে দিতে রাজি ছিল না, কারণ তার মতে তারা এখনো শুধু বাচ্চা। ছেলেরা তাকে বোঝানোর চেষ্টা করে যে এবার তাদের কাছে একটা পরিকল্পনা আছে। তারা কিমের ব্যবসায় ক্ষতিগ্রস্ত লোকজনকে জোগাড় করবে আর তাদের প্রতিশোধ নেওয়ার জন্য রাজি করাবে, কিন্তু মিস্টার ও নিজের কথাই অটল থাকে। পরের দিন মিস্টার ও মিস্টার চোয়ের কবরস্থানে যায়। তিনি সেখানে হায়ানজুয়ের একটা চিঠি দেখতে পাই। সেখানে লেখা ছিল যে সে দাদুকে ভুলতে পারছে না, তাই সে রোম চলে যাচ্ছে। মিস্টার ও মন পরিবর্তন করে বাড়ি ফিরে আসে। তিনি ছেলেদেরকে ডেকে একটা টাকা ভর্তি ব্যাগ দেয়। সঙ্গে তিনি ছেলেদেরকে শহরে থাকার জন্য একটা অ্যাপার্টমেন্ট আর যাতায়াতের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। তিনি অবশেষে তাদের কিমের উপরে প্রতিশোধ নিতে যেতে বলে। ছেলেরা একটা লম্বা রাস্তা ট্রাভেল করে ঠিক সেই জায়গায় পৌঁছয় যেখানে তাদের অ্যাপার্টমেন্ট ঠিক করা হয়েছিল। সেখানে তাদের মিস্টার ও এর নাতি দেমিনের সঙ্গে দেখা হয়, যে তাদের অ্যাপার্টমেন্টের পাশেই থাকবে। আমাদের হিরোরা পরিকল্পনা করতে শুরু করে। প্রথমে তারা অন্য মহাজনদের সঙ্গে দেখা করে তাদেরকে নিজের দলে টানার চেষ্টা করবে, কিন্তু তারা কেউ রাজি হচ্ছিল না, কারণ সবাই কিমের থেকে খুব ভয় পায়। তারা ভাবছিল যে টাকা তো আবার কামিয়ে নেবে, কিন্তু জীবন হারালে জীবন ফিরে পাবে না। এরপর তারা মিস্টার মুনের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সুদখোরদের হাতে মার খেয়ে তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। তারপরে ছেলেরা গিয়ে জে মিয়ংকে অপহরণ করে আর তাকে কিমের বেআইনি ব্যবসার সব বিস্তারিত তথ্য বলার জন্য চাপ দেয়। অবাক করা ব্যাপার হলো জে মিয়ং তাদের সাথে খুব ভালোভাবে সহযোগিতা করছিল। সে ব্যবসায়ীদের অবৈধ ভিডিওগুলোর কথা উল্লেখ করে যা কিম তার ফোনে জমা করে রেখেছে। সে তাদেরকে চেয়ারম্যান হংয়ের কথাও জানায়। অ্যাপার্টমেন্টে এসে তারা ডেমিংয়ের কম্পিউটারে চেয়ারম্যান হংকে সার্চ করে আর তাকে ইনস্টাগ্রামে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ঠিক তখনই ডেমিং সেখানে এসে তার কম্পিউটার ব্যবহার করতে মানা করে। অন্যদিকে চেয়ারম্যান হং আবার কিমের সঙ্গে দেখা করে, কারণ তিনি এখনও ক্যাসিনো ও নাইট ক্লাবের জন্য ইনভেস্টমেন্ট করেনি। কিম কোনো অজুহাত শুনতে চায় না। সে ইউবিমকে নির্দেশ দেয় যে হংকে বিল্ডিং থেকে নিচেই ফেলে দিতে। আর কোনো উপায় না পেয়ে চেয়ারম্যান হং তার বাবাকে রাজি করানোর কথা দেয়। নিজের গাড়িতে ফিরে হং তার নিজের দুর্ভাগ্য নিয়ে আফসোস করছিল। তখনই তার ফোনে একটা মেসেজ আসে। সেখানে বলা হয়েছিল যে কিমের হাত থেকে মুক্তি পেতে চাইলে সে যেন এই মেসেজ পাঠানো লোকের সঙ্গে যোগাযোগ করে। চেয়ারম্যান হং তার কাজিনের সাথে আলোচনা করে তাদের সঙ্গে মিটিং ঠিক করে। দেখা করার পর তারা গান-উ আর উজিনকে তাদের সাথে ড্রিঙ্কস করতে বলে, যাতে তারা খোলাখুলিভাবে সব ভালোভাবে আলোচনা করতে পারে। কিন্তু ছুরির আঘাতে উজিনের কিডনি খারাপ হয়ে গিয়েছে, তাই সে এখন ড্রিঙ্কস করতে পারবে না। কিন্তু গান-উ এই প্রথমবারের জন্য ড্রিঙ্কস করার সিদ্ধান্ত নেয়। সে পাগলের মতো গ্লাস গ্লাস মদ খেয়ে নিচ্ছিল, যেটা দেখে সেখানকার সবাই তো অবাক হয়ে যায়। খুব তাড়াতাড়ি চেয়ারম্যান হং আর তার কাজিন পুলিশ অফিসারটাও মাতাল হয়ে যায়। তারপর সব গোপন কথাগুলো তারা বলতে শুরু করে। পরের দিন সকালে তারা নিজেদের বাড়িতেই ঘুম থেকে ওঠে। দেখা গেল গান-উ আর উজিন সেখানে আগে থেকে উপস্থিত রয়েছে। ছেলেরা তাদের হ্যাংওভার কাটানোর জন্য তাদের জন্য নুডলস স্যুপও তৈরি করেছিল। এরপর হং এর কাজিন আমাদের হিরোদেরকে নিয়ে তার অফিসে যায়। সেখানে তারা আরও দুজন পুলিশ অফিসারের সঙ্গে দেখা করে। এবার তারা কিমকে ধরার জন্য একটা টিম হিসেবে কাজ করার পরিকল্পনা করে। তাদের প্রথম কাজ হলো কিমের মোবাইল ফোনের অ্যাক্সেস পাওয়া। ফোন অ্যাক্সেস করার জন্য তাদের কাছে দুটো পদ্ধতি আছে। একটা হলো কিউআর কোড স্ক্যান করা, আর দ্বিতীয়টা হলো তার ফোনকে একটা ওয়াইফাই রাউটারের সঙ্গে সংযুক্ত করা। পরিকল্পনা অনুযায়ী তারা পুরো বিল্ডিং জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগায়। তারপরে কিমের সঙ্গে একটা মিটিং ফিক্স করে, এই বলে যে হং টাকা ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গিয়েছে, তাই সে কন্ট্রাক্ট সাইন করতে চাই। কিম যখন ভিতরে আসার জন্য কিউআর কোডটা স্ক্যান করে, পুলিশ তখন সঙ্গে সঙ্গে তার ফোনের অ্যাক্সেস পেয়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে সেই ফোনে প্রমাণ হিসেবে ব্যবহার করার মতো কিছুই ছিল না। ক্যামেরার মাধ্যমে হং এর কাজিন দেখতে পায় যে কিমের ব্যাগে আরেকটা ফোন আছে। এখন তাদেরকে সেই ফোনটা ওয়াইফাই রাউটারের সঙ্গে সংযুক্ত করতে হবে। হং এর কাজিন হংকে উৎসাহ দেয়, কারণ সে কিমের নির্যাতনে খুব ভেঙে পড়েছিল। সে তাকে আত্মবিশ্বাসী করে আবার মিটিং রুমে পাঠায়। ভিতরে গিয়ে হং আইনজীবীদেরকে বাইরে যেতে বলে, কারণ সে কিমের সাথে কিছু আলাদাভাবে কথা বলতে চাইছিল। সে চুক্তিতে সই করার আগে কিমকে তার অবৈধ ভিডিওগুলো ডিলিট করে দিতে বলে, আর জানায় সে নিজের হাতে এটা করবে, কারণ সে তাকে বিশ্বাস করে না। হং শেষমেশ আত্মবিশ্বাস নিয়ে কিমের ফোনটা নিজের হাতে নিতে সফল হয়। সে দ্রুত ফোনটাকে ওয়াইফাই রাউটারের সঙ্গে সংযুক্ত করে দেয়, যার ফলে বাইরে থাকা দলটা ডেটা অ্যাক্সেস পেয়ে যায়। এরপরে হং এর কাজিনের নির্দেশে পুলিশ অফিসাররা তার মোবাইল ফোনের সব ডেটা ডিলিট করে দেয়। শুধু এটাই না, তারা ঘরে থাকা মেন হার্ড ডিস্কটাও পুড়িয়ে দেয়। একটা বড় চুক্তি সই করার খুশি নিয়ে কিম বাড়ি ফিরে আসে, কিন্তু সে ঘরে ঢুকতেই একটা অন্যরকম গন্ধ পায়। সে সেফ খুলে দেখে যে তার ভিতরের হার্ড ডিস্কটা পুরোপুরি পুড়ে গেছে। সে বুঝতে পারে যে এটা চেয়ারম্যান হং আর তার সহযোগীদেরই কাজ।
কিম তার শিকার হওয়া লোকজনদের ফোন জোগাড় করে রাখতো। সেখান থেকে সে মিস্টার চোয়ের ফোনটা বের করে। সে একজন গুপ্তচর পুলিশ অফিসারকে ফোন করে মিস্টার ওয়ের ঠিকানাটা খুঁজে বের করতে বলে। এই গুপ্তচর অফিসারটা টাকার জন্য কিমের সাথে কাজ করে, আর সে কিমকে এটাও জানায় যে সিনিয়র অফিসাররা ভিডিওগুলোর ব্যাপারে জেনে গিয়েছে। পরের দিন কিম তার লোকদেরকে সেই গুপ্তচরের দেওয়া ঠিকানায় মিস্টার ওকে খুঁজতে পাঠায়। অন্যদিকে আমাদের হিরোরা ইয়ং জেকে ঘুষ দিয়ে উনবিমের সম্পর্কে পুরো তথ্য বের করে নেয়। অ্যাপার্টমেন্টে এসে তারা উনবিমের সম্পর্কে আরও কিছু তথ্য জোগাড় করছিল। এমন সময় একটা অজানা নাম্বার থেকে ফোন আসে। ডেমিন কলটা ধরে। ফোনের অপোজিট সাইডে থাকা লোকটা বলে যে মিস্টার ওকে তারা আটকে রেখেছে, তাকে বাঁচানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে আসতে বলে। ডেমিন তার দাদুর জন্য খুব চিন্তিত ছিল, তাই সেও তাদের সাথে যাওয়ার জন্য জোর দেয়। সে আসলে তীর-ধনুক খুব ভালো ব্যবহার করতে জানে, আর এটা সে তাদের সামনে প্রমাণও করে দেয়। তারা মিস্টার মুনকেও ফোন করে সাহায্য করার জন্য জানায়। নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা মিস্টার ওকে খুঁজে পায় না, কিন্তু সেখানে কিমের গুন্ডারা ইউবিমকে নিয়ে উপস্থিত ছিল। আসলে তাদের সেখানে মিথ্যে কথা বলে আনা হয়েছে, কিন্তু এবার আমাদের হিরোরা কঠোর ট্রেনিংয়ের পরে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তাদের সাথে ডেমিন আর মিস্টার মুনের মতো সহযোগী ছিল। তারা একে একে সব গুন্ডাদেরকে সহজেই কাবু করে দেয়। গান এবার খুব সহজেই ইউবিমকে হারিয়ে দেয়, একদম সাউথের হিরোদের মতো এক ঘুষিতেই কাট করে দেয়। এরপর তারা মিস্টার ওর অবস্থান জানার জন্য ইয়ংকে নির্যাতন করে ঠিকানাটা বের করে নেয়। তারা মিস্টার মুনকে উনবিমের থেকে সব অপরাধ স্বীকার করে নেওয়ার জন্য বলে, আর তারা নিজেই মিস্টার ওকে বাঁচাতে রওনা দেয়। রাস্তায় যাওয়ার সময় তারা হংয়ের কাজেনকে মিস্টার ওয়ের লোকেশন সম্পর্কে জানায়। হংয়ের কাজেন এখানে তাদেরকে পুলিশের জন্য অপেক্ষা করতে বলে, কিন্তু ডিপার্টমেন্টের সেই গুপ্তচরটা কিমকে খবর দেয় যে পুলিশ আসছে। তাই কিম তার লোকদের নির্দেশ দেয় যে পুলিশ আসার আগেই মিস্টার ওকে সেখান থেকে সরিয়ে দিতে। ফলে পুলিশ যখন সেখানে আসে তারা কাউকে সেখানে খুঁজে পায় না। অন্যদিকে মিস্টার মুন উনবিমকে মুখ খোলার জন্য খুব নির্যাতন করছিল, কিন্তু উনবিম কোনো মতেই রাজি ছিল না। সে নিজের জিভ কেটে ফেলে। এটা দেখে তাদেরকে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠাতে হয়। পরের দিন হংয়ের কাজেন প্রতিদিনের মতোই একটা ক্যাফেতে কফি খেতে এসেছিল। সেখানে কিমের নির্দেশে সেখানকার লোকটা সেই কফিতে বিষ মিশিয়ে দেয়। হংয়ের কাজেন কফিতে মুখ দিতেই দ্রুত কিছু একটা গন্ডগোল আছে বুঝতে পারে, তাই তিনি যে কোনোভাবেই কাঁচাই থাকা একটা দোকানে পৌঁছয়। সেখানে গিয়ে সে কিছু নুন চাই। সেই নুন ব্যবহার করে সে পেট থেকে সব বিষ বমি করে বের করে ফেলে। কিমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য আগে যে দুটো পুলিশ অফিসার তাকে সাহায্য করেছিল সে তাদেরকেও খুন করে দিয়েছে। অন্যদিকে গান আর উজিন কিমের কাছ থেকে একটা কল পাই। আবারও মিস্টার ওকে বাঁচানোর জন্য তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় আসতে বলে, কিন্তু এবার হুমকি দেয় যে পুলিশকে তারা কিছুই জানাতে পারবে না, নাহলে তারা বিপদে পড়বে। ডেমিনও পুলিশের সাহায্য ছাড়াই তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। জায়গায় পৌঁছিয়ে আমাদের হিরোরা বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে আর ডেমিনকে পরে আসতে বলে, যেমনটা আশা করা যায়। ভিতরে ঢুকতেই কিমের লোকেরা তাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। গান আর উজিন সাহসের সাথেই সবার সঙ্গে লড়াই করতে শুরু করে আর সবাইকে একে একে কুপঘাত করে দেয়। কেউ এই দুটো বাচ্চাকে সামলাতে পারছে না। এটা দেখে কিম মিস্টার ওয়ের গলায় ছুরি ধরে আর বলে যে তাদেরকে থামতে। ঠিক তখনই ডেমিন সেখানে এসে কিমের হাতে সোজা একটা তীর-ধনুক ছুঁড়ে মারে। কিম কোনো মতে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। আমাদের হিরো আর ডেমিন অবশেষে মিস্টার ওকে বাঁচাতে সফল হয়। পুলিশও ততক্ষণে সেখানে পৌঁছে যায় আর সব গুন্ডাদেরকে গ্রেফতার করে ফেলে। তারা কিমের বাড়িতে তল্লাশি চালায়। যারা নিখোঁজ ছিল তাদের সকলের ফোন সেখানে খুঁজে পাই, যেটা কিমের বিরুদ্ধে একটা শক্ত বড় প্রমাণ। ডিপার্টমেন্টের সেই গুপ্তচর পুলিশ অফিসারটাও গ্রেপ্তার হয়। তবে চেয়ারম্যান হং তখনও চিন্তিত ছিল, কারণ কিমের ল্যাপটপে এখনও তার ভিডিওটা রয়ে গিয়েছে। গান আর উজিন যত তাড়াতাড়ি সম্ভব কিমকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। তারা আবার উজিনের সঙ্গে দেখা করে, কিন্তু এবার সে বলে যে সে জানে না কিম কোথায় আছে। তবে সে বলে যে এই ব্যাপারে জংডু তাদেরকে সাহায্য করতে পারে। পরের দিন তারা জংডুয়ের সঙ্গে কথা বলতে আসে, কিন্তু সে সাহায্যের বিনিময়ে অনেক টাকা দাবি করে। ছেলেরা চেয়ারম্যান হংয়ের কাছে দেখা করে সেই টাকা জোগাড় করে, আর জাংডুয়ের কাছ থেকে কিমের পালানোর পরিকল্পনাটা পুরোটা জেনে নেয়। কিম একটা কার্গো শিপে করে বিদেশ যাচ্ছে। একই সাথে জাংডু একটা ক্যান্টনমেন্টের নাম্বারও দিয়ে যায়, যেখানে সব সোনা লুকিয়েছিল। আমাদের হিরোরা সেই জাহাজে ওঠার আগে মিস্টার ওয়ের সঙ্গে দেখা করে তাকে বিদায় জানায়। তিনি তাদের জন্য ফেরারও ব্যবস্থা করে রেখেছিল। জাহাজে ওঠা মাত্রই তারা কিমের লোকেদেরকে খুঁজে পায়, আর দেখতে মাত্রই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। উজিন তার সব সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে মোকাবিলা করছিল। শেষমেশ গান ও কিমের কাছে পৌঁছে যায়। প্রথমে কিম তাকে খুব মারে, কিন্তু একটু নিয়ন্ত্রণে আসার পরে সেও তার পুরো শক্তি দিয়ে ওর উপরে আক্রমণ করতে শুরু করে। সে কিমকে প্রায় আধমরা অবস্থায় একটা ক্যান্টনমেন্টের উপরে ফেলে রাখে। তারপরে তারা গিয়ে সেই ক্যান্টনমেন্টটা খোলে যেখানে কিম তার সব সোনা লুকিয়ে রেখেছিল। চেয়ারম্যান হং কিমকে গ্রেপ্তার করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রেখেছিল, আর তিনিও অবশেষে তার ভিডিওটা ফেরত পায়। মিস্টার চোয়ের ইচ্ছা অনুসারে এই সোনাগুলো ভালো কাজে ব্যবহার করতে হবে, তাই তারা একটা হাসপাতাল বানানোর পরিকল্পনা করে। চেয়ারম্যান হং সেই হাসপাতাল বানানোর দায়িত্ব নেয়, আর তিনি গান আর উজিনকে দ্রুত করে সোনার ইট দেয়, আর বলে যে যদি কিছু টাকা কম পড়ে তবে সে দেবে সেটা। অবশেষে গান উজিনকে নিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে যায়, যিনি এখন সেই অনাথ আশ্রমে রয়েছে। আর এখন তাদের পরিকল্পনা হলো যে তারা আগের মতোই আবার বক্সিং শুরু করবে, আর আগের মতোই আবার স্বাভাবিক জীবন কাটাবে। বন্ধুরা, এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। এমন আরও ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।